আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দের আহার ও পানীয় প্রবন্ধটি। স্বামী বিবেকানন্দের আহার ও পানীয় প্রবন্ধটি তার উল্লেখযোগ্য গ্রন্থ প্রাচ্য ও পাশ্চাত্য থেকে নেওয়া হয়েছে। প্রাচ্য ও পাশ্চাত্য থেকে নেওয়া আহার ও পানীয় প্রবন্ধে লেখক স্বামী বিবেকানন্দ যুক্তি, তর্ক ও উদাহরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন শরীর ও মনকে সুস্থ রাখতে গেলে কোন আহার খাওয়া প্রয়োজন বা কোন আহার বা পানীয়কে বর্জন করা প্রয়োজন, আবার আহার ও পানীয়কে কিভাবে খেয়ে শরীর মনকে সুস্থ রাখা সম্ভব সে সম্পর্কে এক বিস্তারিত ধারণা আহার ও পানীয় প্রবন্ধ থেকে পাব। চলো তাহলে মূল পাঠ শুরু করা যাক। আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয়, মন শুদ্ধ হলে আত্মসম্বন্ধীয় অচলা স্মৃতি হয়। এ শাস্ত্রবাক্য আমাদের দেশের সকল সম্প্রদায় মেনেছেন। তবে শঙ্করাচার্যের মতে আহার শব্দের অর্থ ইন্দ্রিয়লব্ধ বিষয়জ্ঞান, আর রামানুজাচার্যের মতে ভোজ্য দ্রব্য। সর্ববাদী সম্মত সিদ্ধান্ত এই যে দুই অর্থই ঠিক। বিশুদ্ধ আহার না হলে ইন্দ্রিয় সকল যথার্থ কার্য কি করেই বা করে। কদর্য আহারে ইন্দ্রিয় সকলের গ্রহণ শক্তির হ্রাস হয় বা বিপর্যয় হয়, এ কথা সকলেরই প্রত্যক্ষ। অজীর্ণ দোষে এক জিনিসকে আর এক বলে ভ্রম হওয়া এবং আহারের অভাবে দৃষ্টি আদি শক্তির হ্রাস সকলেই জানেন। সেই প্রকার কোনো বিশেষ আহার বিশেষ শারীরিক এবং মানসিক অবস্থা উপস্থিত করে, তাও ভুয়ো দর্শন সিদ্ধ। আমাদের সমাজে যে এত খাদ্যাখাদ্যের বাছবিচার, তার মূলেও এই তত্ত্ব। যদিও অনেক বিষয়ে আমরা বস্তু ভুলে আধারটা নিয়েই টানা হেঁচড়া করছি এখন। লেখক স্বামী বিবেকানন্দ প্রবন্ধের শুরুতে একটি শাস্ত্র বাক্যের কথা বলেছেন। শাস্ত্র বাক্যে বলেছেন আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয়, অর্থাৎ খাদ্যদ্রব্যটি যদি শুদ্ধ হয় তাহলে মনও শুদ্ধ থাকে। মন যদি শুদ্ধ থাকে তাহলে আত্মা সহজেই স্থির হয়। দেশের সকল সম্প্রদায় একথা মেনেছেন, মান্য করে চলেন যে আহার যদি সঠিকভাবে খাওয়া যায় তাহলে মন শরীর দুটি সুস্থ থাকে। শঙ্করাচার্যের মতে আহার শব্দে অর্থ ইন্দ্রিয়লব্ধ বিষয়জ্ঞান। আহার শব্দটি আসলে আক্ষরিক অর্থে বলা হয় খাদ্যদ্রব্য। আহার শব্দের অর্থ আক্ষরিক অর্থে বলা হয় খাদ্যদ্রব্যকে, কিন্তু শঙ্করাচার্যর মতে এটি একটি ইন্দ্রিয়লব্ধ বিষয়জ্ঞান, অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা আমাদের শরীরে যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, 5টি ইন্দ্রিয় দিয়ে যেন বিষয়কে জ্ঞান লাভ করা যায়, সেটি হচ্ছে আহার। শঙ্করাচার্য হলেন একজন সুপ্রসিদ্ধ দার্শনিক পণ্ডিত। তিনি দাক্ষিণাত্যের মালাবার অঞ্চলে আবির্ভূত হয়েছিলেন। শঙ্করাচার্যের মতাবলম্বীরা তাকে শিবের অবতার বলে মনে করেন। সাধারণত 788 থেকে 820 খ্রিস্টাব্দের মধ্যে তিনি বর্তমান ছিলেন। আর রামানুজাচার্যের মতে ভোজ্য দ্রব্য, অর্থাৎ আহার শব্দটির অর্থ হল রামানুজাচার্যের মতে ভোজ্য দ্রব্য। রামানুজাচার্য হলেন খ্রিস্টীয় 11 শতকের একজন বৈষ্ণব প্রচারক এবং দার্শনিক। তিনি দাক্ষিণাত্যের চোল গ্রামে আবির্ভূত হন। তিনি বৈষ্ণব ধর্মের ভাবাদর্শ প্রচার করেছিলেন।
সর্ববাদী সম্মত সিদ্ধান্ত এই যে, অর্থাৎ যারা সবকিছুই বিশ্বাস করে তাদের সিদ্ধান্ত হলো যে দুইটাই ঠিক। আহার, শঙ্করাচার্যের মতে আহার শব্দের অর্থ ইন্দ্রিয়লব্ধ বিষয়জ্ঞান, আর রামানুজাচার্যের মতে ভোজ্য দ্রব্য, দুটি সঠিক। বিশুদ্ধ আহার না হলে সকল ইন্দ্রিয় সকল যথার্থ কার্য কি করেই বা করে। তাদের মতে বলছে যে বিশুদ্ধ আহার বা ভোজ্য দ্রব্য যদি না খাওয়া যায় তাহলে ইন্দ্রিয় সকল কাজ ঠিকভাবে করতে পারবে না। কদর্য বলতে এখানে খারাপ, উত্তেজিত আহারের কথা বলা হয়েছে। এই উত্তেজিত আহার যদি কেউ গ্রহণ করে তাহলে ইন্দ্রিয়গুলোর ঘ্রাণ শক্তি বা গ্রহণ শক্তি হ্রাস হয়, কমে যায়, সেগুলো বিপর্যস্ত হয়। একথা সকলেই প্রত্যক্ষ, অর্থাৎ সকলেই জানেন যে এক উত্তেজিত বা খারাপ প্রকৃতির খাবার খেলে ইন্দ্রিয়গুলোর কার্যক্ষমতা কমে যায়। অজীর্ণ দোষে একটা জিনিসকে অজীর্ণ বলে আমাদের ভ্রম হয়, অর্থাৎ একটি কদর্য বা খারাপ আহার ভোজন করলে কোনো মানুষের অজীর্ণ দোষ ধরে, অর্থাৎ পেট খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেটাকেই পেট খারাপের ভ্রম মনে হয়, ভ্রম মানে ভুল বলে মনে হয়। আসলে আহারের অভাবেই দৃষ্টি আদি শক্তির হ্রাস সকলে জানে, অর্থাৎ আহারের অভাবেই কিন্তু দৃষ্টিশক্তিরও হ্রাস ঘটে, দৃষ্টিশক্তিও কমে যায়। সেই প্রকার কোনো বিশেষ আহার বিশেষ শারীরিক এবং মানসিক অবস্থা উপস্থিত করে তাও ভুয়ো দর্শন সিদ্ধ। ভুয়ো দর্শন মতে অর্থাৎ লৌকিক দর্শন মতে যে কোনো আহার বা খাদ্যদ্রব্য গ্রহণ করলেই যে শারীরিক এবং মানসিক অবস্থা উপস্থিত হয় সেটা সঠিক, কিন্তু যে কোনো খাদ্য বলতে কদর্য খাদ্য খেয়ে শরীরকে উন্নত করা যায় না, এটাও সকলেই জানে। আমাদের সমাজে যে এত খাদ্যাখাদ্যের বিচার বাছবিচার রয়েছে তার মূলেও রয়েছে সে শরীর এবং মনকে ঠিক রাখার তত্ত্ব। যদিও অনেকেই এ বিষয়ে আমরা বস্তু ভুলে আধারটা নিয়ে জানাশোনা করছি, অর্থাৎ এত কিছু জানা সত্ত্বেও আমরা অর্থাৎ ভারতবাসীরা বস্তু ভুলে আধারটা নিয়ে, আধার অর্থাৎ কোন জিনিসটা খাওয়া হচ্ছে সেই জিনিসটা নিয়েই আমরা টানা হেঁচড়া অর্থাৎ হইচই করি। এক কথায় এই প্রবন্ধের প্রথম প্যারাগ্রাফে লেখক বলতে চেয়েছেন সঠিক আহার, শুদ্ধ আহার খেলে মন শুদ্ধ হয়, মন শুদ্ধ হলে আত্মাও শুদ্ধ এবং স্থির হয়। শঙ্করাচার্যের মতে আহার শব্দের অর্থ হলো ইন্দ্রিয়লব্ধ বিষয়জ্ঞান, আর রামানুজাচার্যের মতে ভোজ্য দ্রব্য। সর্ববাদী সম্মত সিদ্ধান্ত অনুসারে দুটাই সঠিক, কিন্তু খারাপ খাদ্য খেলে বা কদর্য আহার গ্রহণ করলে ইন্দ্রিয়ের কার্যক্ষমতা কমে যায় এবং বিপর্যয় ঘটে। কখনো কখনো মানুষের সেটাকে অজীর্ণ দোষ বলে ভ্রম হয় বা ভুল হয়। এই আহারের অভাবে দৃষ্টিশক্তিরও হ্রাস ঘটে। সেই প্রকার কোনো বিশেষ আহার বিশেষ শারীরিক এবং মানসিক অবস্থার উন্নতি করে, এটা সকলেই বিশ্বাস করে। তা সত্ত্বেও এই মূল তত্ত্বটি ছেড়ে দিয়ে আমরা অর্থাৎ ভারতীয়রা প্রত্যেকে মূল বস্তুটাকে বা খাদ্য বস্তুকে ভুলে গিয়ে খাদ্যের আধারটাকেই নিয়ে অস্থির হই। রামানুজাচার্য ভোজ্য দ্রব্য সম্বন্ধে 3টি দোষ বাঁচাতে বলেছেন। বৈষ্ণব ভাবাদর্শে দীক্ষিত রামানুচার্য ভোজ্য দ্রব্যের 3টা দোষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে বলেছেন।
জাতি দোষ অর্থাৎ যে দোষ ভোজ্য দ্রব্যের জাতিগত, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি উত্তেজক দ্রব্য খেলে মনে অস্থিরতা আসে অর্থাৎ বুদ্ধিভ্রষ্ট হয়। রামানুজাচার্যের মতে 3টি দোষ বাঁচিয়ে আমাদের থাকতে হবে। ভোজ্য দ্রব্যের 3টি দোষের কথা বলেছেন। সেই 3টি দোষের মধ্যে একটি উল্লেখযোগ্য দোষ হলো জাতি দোষ। এই জাতি দোষ বলতে তিনি ভোজ্য দ্রব্যের জাতিগত দোষের কথা বলেছেন। ভোজ্য দ্রব্য বলতে খাদ্যদ্রব্যের জাতিগত দোষের কথা বলেছেন। যেমন পেঁয়াজ, রসুন বলতে পেঁয়াজ এবং রসুনের কথা বলেছে। পেঁয়াজ এবং রসুন জাতিগত দিক থেকে একটি উত্তেজক দ্রব্য। এই উত্তেজক দ্রব্যগুলো খেলে মনেও উত্তেজনা আসে এবং অস্থিরতা আসে। এর ফলে সঠিক সময়ে সঠিক কাজ করা যায় না, বুদ্ধিভ্রষ্ট হয়। আশ্রয় দোষ অর্থাৎ যে দোষ ব্যক্তিবিশেষের স্পর্শ হতে আসে। দুষ্ট লোকের অন্ন খেলেই দুষ্ট বুদ্ধি আসবেই, সতের অন্নে সৎ বুদ্ধি ইত্যাদি। তিনি দ্বিতীয় দোষ হিসেবে বলেছেন আশ্রয় দোষের কথা। আশ্রয় দোষ বলতে বলেছেন ব্যক্তিবিশেষের স্পর্শ হতে আসে, অর্থাৎ কোনো দুষ্ট খারাপ লোক কোনো কিছু খাচ্ছে, তার খাওয়া খেলে নাকি দুষ্ট বুদ্ধি হবে, কিংবা কোনো সতের বলতে এখানে সৎ ব্যক্তির কথা বলা হয়েছে, সেই সৎ ব্যক্তির অন্ন বা প্রসাদ খেলে সৎ বুদ্ধি হবে। এগুলো সবই ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে বলা হয়েছে আশ্রয় দোষ, এটাও এড়িয়ে যেতে বলেছে। নিমিত্ত দোষ অর্থাৎ ময়লা, কদর্য, কীট, কেশাদি দুষ্ট অন্ন খেলেও মন অপবিত্র হবে। নিমিত্ত দোষ বলতে বোঝানো হয়েছে ময়লা, কদর্য, কীট, কেশাদি দুষ্ট অন্ন খেলেও মন অপবিত্র হবে, অর্থাৎ ময়লা, খারাপ বা কদর্য কোনো পোকামাকড় পড়া কোনো খাবার খেলে মন অপবিত্র হয়, এই ধারণাটাও ভুল। এই মন অপবিত্র হওয়ার ধারণার দোষটাকে রামানুজাচার্য বলেছেন নিমিত্ত দোষ। এক কথায় রামানুজাচার্য ভোজ্য দ্রব্য গ্রহণে 3টি দোষকে এড়িয়ে যেতে বলেছেন। 3টি দোষ হলো যে একটি জাতি দোষ, একটি আশ্রয় দোষ এবং শেষেরটি হলো নিমিত্ত দোষ। এই 3টি দোষ এড়িয়ে চলতে হবে। এর মধ্যে জাতি দোষ এবং নিমিত্ত দোষ থেকে বাঁচাবার চেষ্টা সকলেই করতে পারে। আশ্রয় দোষ হতে বাঁচা সকলের পক্ষে সহজ নয়। কিন্তু লেখক বলেছেন যে জাতি দোষ এবং নিমিত্ত দোষ থেকে বাঁচা যায় সহজেই, কিন্তু আশ্রয় দোষ থেকে বাঁচা যায় না। আশ্রয় দোষ বলতে বোঝানো হয়েছে যে দোষ ব্যক্তি বিশেষের স্পর্শ থেকে আসে, সেই দোষকে অত সহজে এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। এই আশ্রয় দোষ থেকে বাঁচাবার জন্যই আমাদের দেশে সুতমার্গ ছুঁয়ো না। তবে অনেক স্থলেই উল্টো সমছলি-রাম হয়ে যায় এবং মানে না বুঝে একটা কিমাকার কুসংস্কার হয়ে দাঁড়ায়। এই আশ্রয় দোষ থেকে বাঁচার জন্যই আমাদের দেশে সুতমার্গ অর্থাৎ অস্পৃশ্যতার ভাব রয়েছে, যে স্পর্শ করো না একটি, বা কারোর বাড়িতে খাওয়া যাবে না সেরকম ভাব তৈরি হয়েছে। কিন্তু এই আশ্রয় দোষ থেকেই সঠিক কিছু না হয়ে উল্টা কিছুই হয়ে যায়, অর্থাৎ মানুষে কিছু না বুঝে একটা কিম্ভূতাকার কিছু কুসংস্কার বা নিয়ম কানুন গড়ে তোলে। এ স্থলে লোকাচার ছেড়ে লোকগুরু মহাপুরুষদের আচারই গ্রহণীয়। এই স্থলে অর্থাৎ এই স্থানে যেখানে অস্পৃশ্যতার নাম করে কেউ কাউকে ছোঁয় না বা নতুন কিছু কুসংস্কার বা রীতিনীতি দাঁড়িয়ে গেছে, সেখানে লোকাচারকে ছেড়ে দিয়ে লোকগুরু মহাপুরুষদের কথাই গ্রহণ করা প্রয়োজন। চৈতন্যদেব প্রভৃতি জগৎগুরুদেবের
জীবনী পড়ে দেখো তারা এ সম্বন্ধে কি ব্যবহার করে গেছেন। যেমন শ্রী চৈতন্যদেব নিজেও একজন বৈষ্ণব ভাবাদর্শ ছিলেন, কিন্তু তিনিও মানবতাবাদ এবং জীবের সঙ্গে জীবের প্রেমের কথা বলে গেছেন। তিনি যেমন বলেছেন যে চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা। তিনি খাবারের কথা না বলে খালি হরির নাম নিলেই একজন চণ্ডাল বা নিচু জাতের মানুষও তিনি উন্নত বা উচ্চ শ্রেণীতে পরিণত হবে সে কথা বলেছেন। অতএব অস্পৃশ্যতার কথা বা আশ্রয় দোষের কথা তার কাছে কোনো প্রশ্রয় পায়নি, বা আশ্রয় দোষকে তিনি গুরুত্ব দেননি। জাতিদুষ্ট অন্নভোজন সম্বন্ধে ভারতবর্ষের মতো শিক্ষার স্থল এখনো পৃথিবীতে কোথাও নেই। লেখকের মতে জাতিদুষ্ট অন্নভোজন সম্বন্ধে ভারতবর্ষের মতো শিক্ষার স্থান এই পৃথিবীতে কোথাও নেই। সমস্ত ভূমণ্ডলে আমাদের দেশের মতো পবিত্র দ্রব্য আহার করে এমন আর কোনো দেশও নেই। বলেছে সমস্ত ভূমণ্ডলে অর্থাৎ পৃথিবীতে এই ভারতবর্ষের মতো পবিত্র দ্রব্য আহার করা স্থান আর কোথাও নেই, বা কোনো দেশেই এই পবিত্র আহার করা স্থান ভারতবর্ষের মতো কোনো দেশই খুঁজে পাওয়া যাবে না। নিমিত্ত দোষ সম্বন্ধে বর্তমানকালে বড়ই ভয়ানক অবস্থা দাঁড়িয়েছে। তিনি নিমিত্ত দোষের কথা বলেছেন। নিমিত্ত দোষ বলতে বলেছেন ময়লা, কীট পতঙ্গ, কেশ বা চুল পড়া, অন্যের কথা বলেছেন, বা খাবারের কথা বলেছেন। সেই খাবার এখন বর্তমানে সবচেয়ে ভয়ানক অবস্থায় দাঁড়িয়েছে। ময়রার দোকান, বাজারে খাওয়া, এসব মহা অপবিত্র। দেখতেই পাচ্ছ এখানে অপবিত্র বলতে খুবই খারাপের কথা বলা হয়েছে। কিরূপ নিমিত্ত দোষে দুষ্ট ময়লা আবর্জনা পচা পক্কর সব ওতে আছেন, এর ফল হচ্ছে তাই। এই যে ঘরে ঘরে অজীর্ণ ও ওই ময়রার দোকানে বাজারে খাওয়ার ফল, এই যে প্রস্রাবের ব্যারামের প্রকোপ ও ওই ময়রার দোকান, ওই যে পাড়াগে লোকের মত তত অজীর্ণ দোষ, প্রস্রাবের ব্যারাম হয় না, তার প্রধান কারণ হচ্ছে লুচি কচুরি প্রভৃতি বিশাল লড্ডকের অভাব বা লাড্ডুর অভাব বলেছে। এ কথা বিস্তার করে পরে বলছে। তিনি লেখক বলতে চেয়েছেন যে নিমিত্ত দোষ এখন যেখানে সেখানে দেখা যাচ্ছে। নিমিত্ত দোষ বলতে তিনি বলেছেন ময়লা আবর্জনা, পচা, চুল পড়া বা পোকা মাকড়ে ভরা এক খাবারকে, যে খাবার ময়রার দোকানে তৈরি হচ্ছে, বাজারে তৈরি হচ্ছে, বা কোনো ময়রার দোকানে সেই তৈরি হওয়া জিনিস মানুষে খেয়ে ফেলেছে, সেগুলো প্রত্যেকটাই নিমিত্ত দোষে দুষ্ট। এই নিমিত্ত দোষে দুষ্ট খাবারগুলো খেয়েছে বলেই অনেকেই অজীর্ণ দোষে ভোগে, আর অজীর্ণ দোষে ভোগার জন্যই লিভারের সমস্যা হয়, তাই লিভার কিডনির সমস্যা হয়ে দাঁড়ায়। তাই বেশিরভাগ মানুষেরই প্রস্রাবের ব্যারাম দেখা দেয়। ব্যারাম মানে হচ্ছে অসুখ। বিশেষ করে পাড়াগাঁয়ের লোকের অজীর্ণ দোষটা একটু কমই হয়, শহর লোকে সবচেয়ে বেশি হয়ে থাকে, কারণ তারা সবচেয়ে বেশি লুচি কচুরি খেয়ে থাকে, যেগুলো একেবারে বিষের সমান। লেখক এ সম্পর্কে পরে বিস্তারিত বলছেন। এই তো গেল খাওয়া দাওয়া সম্বন্ধে প্রাচীন সাধারণ নিয়ম। এ নিয়মের মধ্যে আবার অনেক মতামত প্রাচীনকালে চলেছে এবং আধুনিক কালে চলেছে। প্রথম প্রাচীনকাল হতে আধুনিক কাল পর্যন্ত এক মহা বিবাদ আমিষ আর নিরামিষ, মাংস ভোজন উপকারক কি অপকারক, তাছাড়া জীব হত্যা ন্যায় বা অন্যায়, এ এক মহা বিতণ্ডা চিরদিনের। এক পক্ষ বলেছেন কোনো কারণে হত্যারূপ পাপ করা উচিত নয়, আর এক পক্ষ বলছেন রাখো তোমার কথা, হত্যা না করলে প্রাণ ধারণই হয় না,
শাস্ত্রবাদীদের ভেতরে মহাগোল শাস্ত্রে একবার বলছেন যজ্ঞস্থলে হত্যা করো, আবার বলছেন জীবঘাত করো না। হিঁদুরা সিদ্ধান্ত করেছেন যে যজ্ঞ ছাড়া অন্যত্র হত্যা করা পাপ, কিন্তু যজ্ঞ করে সুখে মাংস ভোজন করো। এমনকি গৃহস্থের পক্ষে অনেকগুলি নিয়ম আছে যে সে স্থলে হত্যা না করলে পাপ, যেমন শ্রাদ্ধাদি। সে সকল স্থলে নিমন্ত্রিত হয়ে মাংস না খেলে পশু জন্ম হয়, মনু বলেছেন। অপরদিকে জৈন, বৌদ্ধ, বৈষ্ণব বলছেন যে তোমার শাস্ত্র মানিনি, হত্যা করা কিছুতেই হবে না। বৌদ্ধ সম্রাট অশোক যে যজ্ঞ করবে বা নিমন্ত্রণ করে মাংস খাবে তাকে সাজা দিচ্ছেন। খাওয়া দাওয়া সম্পর্কে তিনি প্রাচীন নিয়ম কানুনের কথা বললেন ঠিকই, তার সঙ্গে তিনি উল্লেখ করলেন প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত বিবাদ চলে আসা আমিষ আর নিরামিষের কথা। আমিষ এবং নিরামিষের কথা আলোচনা করতে গিয়ে বলেছেন এক পক্ষ আমিষকে সমর্থন করে, আরেক পক্ষ নিরামিষকে, কিন্তু দুইটাই যে সঠিক সেটা অনেকেই মেনে চলে। তার কারণ শাস্ত্রবাদীদের মধ্যেই সেই গন্ডগোলটা বেঁধে রয়েছে। শাস্ত্রে কখনো বলছে যে যজ্ঞস্থলে হত্যা করা, আবার কোথাও বলেছেন জীবকে হত্যা করা উচিত। এর মধ্যে হিন্দুরা আবার সিদ্ধান্ত করেছেন যে যজ্ঞ ছাড়া অন্য কোথাও হত্যা করা যাবে না, সেটা পাপ বলে পরিগণিত হবে। আবার তারাই যজ্ঞ করে তার সুখে মাংস ভোজন করে। অন্য গৃহস্থের পক্ষে আরো কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলোর মধ্যে অন্যতম হলো শ্রাদ্ধে পশু হত্যা করা। পশু হত্যা না করলে আমন্ত্রিত দের নাকি পশু জন্ম হয়, এ কথা মনু বলেছে। মনু একজন প্রাচীন দার্শনিক, তার রচিত গ্রন্থের নাম মনু সংহিতা। অন্যদিকে জৈন, বৌদ্ধ, বৈষ্ণবরা বলেছে যে হত্যা করা একেবারেই পাপ। সেই ভাবাদর্শে দীক্ষিত হয়ে বৌদ্ধ সম্রাট অশোক যারা যজ্ঞ করে নিমন্ত্রণ করে মাংস খাওয়ায় তাকে তিনি সাজা দেন। আধুনিক বৈষ্ণব পড়েছেন কিছু ফাপড়ে, তাদের ঠাকুর রাম বা কৃষ্ণ মদ মাংস দিব্যি ওড়াচ্ছেন। রামায়ণ মহাভারতে রয়েছে সীতা দেবী গঙ্গাকে মাংস, ভাত আর হাজার কলসি মদ মানছেন। বর্তমানকালে শাস্ত্রও শুনবে না, মহাপুরুষ বলছেন বললেও শোনে না। পাশ্চাত্য দেশে এরা লড়ছে যে মাংস খেলে রোগ হয়, নিরামিষাশী নিরোগ হয় ইত্যাদি। আধুনিক বৈষ্ণব একটু ফাঁপড়ে পড়েছেন, অর্থাৎ বিপদে পড়েছেন। তারা যে ঠাকুর রাম বা কৃষ্ণকে মানেন তারাই মদ মাংস খাচ্ছেন। এগুলো রামায়ণ মহাভারতে কাহিনীগত দিক থেকে রয়েছে। একটি উদাহরণ হিসাবে লেখক বলেছেন যে সীতা দেবী গঙ্গাকে মাংস, ভাত আর হাজার কলসি মদ মানছেন। বর্তমানে তারা কোনো শাস্ত্র ভালো করে পড়ে না, আবার কোনো মহাপুরুষের কথাও ভালোভাবে শোনে না। তারা পাশ্চাত্য দেশ বলতে বোঝানো হয়েছে ইউরোপীয় দেশগুলোর কথা, পশ্চিমী দেশগুলোর কথা। সেই পশ্চিমী দেশগুলোই বেশিরভাগ ক্ষেত্রে মদ মাংস চলে। তাদের কথা মতে মাংস খেলে দেশ বলতে বোঝানো হয়েছে ইউরোপের পশ্চিমী দেশগুলোর কথা। ইউরোপের পশ্চিমী দেশগুলোতে বিশেষ করে মদ মাংস খাওয়া হয়। তাদের বিরুদ্ধে তাই ভারতীয় সংস্কৃতি লড়াই করছে। মাংস খেলে রোগ হয়, নিরামিষাশী নিরোগ হয়, এই সমস্ত কথা বলে তাদেরকে হেয় করা হচ্ছে। আবার এক পক্ষ বলছেন যে মাংসাহারীর যত রোগ
অপর পক্ষ বলছেন ও গল্প কথা, তাহলে হিঁদুরা নিরোগ হতো, আর ইংরেজ আমেরিকান প্রভৃতি প্রধান প্রধান মাংসাহারী জাত রোগে লোপাট হয়ে যেত এতদিনে। বলছে যে যদি মাংসাহারীর অর্থাৎ যারা মাংস আহার করে তাদেরই সবচেয়ে বেশি রোগ হয়, কিন্তু অন্য পক্ষ অত সহজে সেগুলো মেনে নেয়নি, কারণ তারা যুক্তি দেখিয়েছে হিন্দুরা বেশিরভাগ ক্ষেত্রে মাংস খুব কম খায় বা কেউ কেউ মাংস খায় না, তাহলে তারা অত্যন্ত পক্ষে নিরোগ হতো। আর এতদিনে মাংস খাওয়ার ফলে রোগ ভোগে ইংরেজ আমেরিকানরা কোনো না কোনো রোগে পড়ে শেষ হয়ে যেত। এক পক্ষ বলছেন যে ছাগল খেলে ছাগলের বুদ্ধি হয়, শুয়োর খেলে শুয়োরের বুদ্ধি হয়, মাছ খেলে মেছো বুদ্ধি হবে। অপর পক্ষে বলছেন যে কপি খেলে কোপো বুদ্ধি, আলু খেলে আলুও বুদ্ধি এবং ভাত খেলে ভেতো বুদ্ধি। জড় বুদ্ধির চেয়ে চৈতন্য বুদ্ধি হওয়া ভালো। এক পক্ষ বলছেন ভাত ডালে যা আছে মাংসেও তাই, অপর পক্ষ বলছেন যে হাওয়াতেও তাই, তবে তুমি হাওয়া খেয়ে থাকো। এক পক্ষ অর্থাৎ যেহেতু আমিষ আর নিরামিষের মধ্যে এই বিবাদ চলেছে প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত, সেই বিবাদে এক পক্ষ বলেছে যে ছাগল খেলে ছাগলের বুদ্ধি হয় অর্থাৎ ছাগলের মতো নির্বোধ হয়, শুয়োর খেলে শুয়োরের মতো বুদ্ধি হয়, মাছ খেলে মেছো বুদ্ধি হবে। আবার তাদের কথাগুলোর বিরোধিতা করে আরেক দল বলেছে কপি খেলে কোপো বুদ্ধি হয়, আলু খেলে আলুও বুদ্ধি হয় এবং ভাত খেলে ভেতো বুদ্ধি হয়। অর্থাৎ এক পক্ষ আমিষ শাসী আরেক পক্ষ নিরামিষ শাসী, এই দুই পক্ষে এক বিবাদ যা প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত চলে এসেছে। এক পক্ষ বলেছে নিরামিষ খেলে শরীর মন সুস্থ থাকে, আরেক পক্ষ বলেছে মাংস খেলে শরীর মন সুস্থ থাকে। জড় বুদ্ধির চেয়ে চৈতন্য বুদ্ধি হওয়া ভালো, কিন্তু লেখক বলছেন যে জড় বুদ্ধির চেয়ে চৈতন্য বুদ্ধি হওয়া ভালো। জড় বুদ্ধি মানে হচ্ছে যে বুদ্ধির কোনো প্রয়োগ বা কার্যকারিতা নেই, সেই প্রয়োগহীন বা চৈতন্যহীন বুদ্ধির চেয়ে চৈতন্য বুদ্ধি হওয়া ভালো, তা সচেতন থাকা ভালো। এক পক্ষ বলছেন ভাত ডালে যা আছে মাংসেও তাই, অপর পক্ষ বলছেন যে হাওয়াতেও তাই, তবে তুমি হাওয়া খেয়ে থাকো। এক পক্ষ বলছেন ভাত ডালে যা আছে মাংসেও তাই, অপর পক্ষ বলছেন হাওয়াতেও তাই, তবে তুমি হাওয়া খেয়েই থাকো। এক পক্ষ বলছেন হাওয়াতেই তাই, তবে তুমি হাওয়া খেয়ে থাকো। এক পক্ষ বলছেন যে নিরামিষ খেয়েও লোকে কত পরিশ্রম করতে পারে, অপর পক্ষ বলছেন তাহলে নিরামিষাশী জাতি প্রধানত, চিরকাল মাংসাশী জাতি বলবান ও প্রধান। এখানে আমিষ এবং নিরামিষাশী দুই পক্ষের ঝগড়া বিবাদের মধ্যে শেষমেশ লেখক বলতে চেয়েছেন যে এক পক্ষ নিরামিষের দিকে সমর্থন টেনেছেন, আরেক পক্ষ আমিষের দিকে, কিন্তু এই পৃথিবীতে চিরকালই মাংসাশী জাতিই কিন্তু বলবান এবং প্রধান স্থান লাভ করে আছে। মাংসাহারী বলেছে যে হিঁদু চীনে দেখো খেতে পায় না, ভাত খেয়ে শাক পাতরা খেয়ে মরে, ওদের দুর্দশা দেখো। আর জাপানিরাও ওই ছিল, মাংসাহার আরম্ভ করে অবধি ওদের ভোল ফিরে গেছে। ভারতবর্ষে 1.5 লাখ হিন্দুস্তানি সিপাই, এদের মধ্যে কয়জন নিরামিষ খায় দেখো। মাংসাহারীরা বলছে অর্থাৎ আমিষশাসীরা বলছে যে হিন্দু চীনে দেখো, চীনেও হিন্দু রয়েছে, সেখানে দেখো তারা খেতে না পেয়ে শাক পাতা খেয়ে মরছে, ওরা কিন্তু দুর্দশায় পড়েছে। আর জাপানিরাও ওই ছিল, শাক পাতাই খেয়েছিল, কিন্তু এখন মাংসাহারী হওয়ার ফলে তাদের ভোল ফিরে গেছে, অর্থাৎ তাদের অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু ভারতবর্ষে সবচেয়ে বেশি নিরামিষাশী
বা নিরামিষ খেয়ে থাকে 1.5 লাখ হিন্দুস্তানি সিপাহী রয়েছে, তাদের মধ্যে কজন নিরামিষ খায়? উত্তম সেপাই গোর্খা বা শিখ কে কবে নিরামিষাশী দেখো? এক পক্ষ বলছেন যে মাংসাহারে বদহজম, আর এক পক্ষ বলছেন সব ভুল, নিরামিষাশীগুলোরই যত পেটের রোগ। এক পক্ষ বলছেন তোমার কোষ্ঠ শুদ্ধি রোগ শাক পাতা খেয়ে জলাবৎ ভালো হয়ে যায়। তা বলে কি দুনিয়া শুদ্ধকে তাই করতে চাও? ফল কথা চিরকালই মাংসাশী জাতিরাই যুদ্ধবীর, চিন্তাশীল ইত্যাদি। এক কথায় মাংসাশীরাই বলবান হয়, মাংসাশীরাই সাহসী হয়, তারাই এই পৃথিবীতে পরিশ্রমের মধ্যে দিয়ে এক বলবান এবং প্রধান জাতিতে পরিণত হয়েছে। মাংসাশী পক্ষ বলতে চেয়েছে যে যারা নিরামিষাশী তাদেরই যত পেটের রোগ হয়ে থাকে, কিন্তু নিরামিষাশীরা বলেছে মাংস ভোজন করলেই বদহজম হয়। এই দুই পক্ষের মধ্যে স্বামী বিবেকানন্দ বলতে চেয়েছেন যে চিরকালই মাংসাশী জাতিরাই যুদ্ধবীর এবং চিন্তাশীল হয়ে থাকে। মাংসাশী জাতিরা বলছেন যে যখন যজ্ঞের ধুম দেশময় উঠত তখনই হিন্দুর মধ্যে ভালো ভালো মাথা বেরিয়েছে। ওই বাবাজি ডৌল হয়ে পর্যন্ত একটা মানুষও জন্মালো না। এ বিধায় মাংসাশীরা ভয়ে মাংসাহার ছাড়তে চায় না। আমাদের দেশে আর্য সমাজী সম্প্রদায়ের মধ্যে এই বিবাদ উপস্থিত। এক পক্ষ বলছেন যে মাংস খাওয়া একান্ত আবশ্যক, আর এক পক্ষ বলছেন একান্ত অন্যায়। এই তো বিবাদ চলছে। মাংসাশী জাতিরা বলেছে যে যখন যজ্ঞ ধূম অর্থাৎ যজ্ঞ করা হয় তখনই কিন্তু হিন্দুদের মধ্যে একটা ভালো রকমের ব্যবস্থা করা হয়। এই আমিষ এবং নিরামিষাশী বিবাদটি আর্য সমাজের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, আর এটা ক্রম পরম্পরায় চলতেই থাকবে। সকল পক্ষ দেখে শুনে আমার তো বিশ্বাস দাঁড়াচ্ছে যে হিঁদুরাই ঠিক, অর্থাৎ হিঁদুদের ওই যে ব্যবস্থা যে জন্ম কর্ম ভেদ আহার আদি সমস্ত পৃথক, এইটাই সিদ্ধান্ত। এই বিবাদের পরে লেখক স্বামী বিবেকানন্দ একটি সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন। তিনি হিন্দুদের খাবারের ব্যবস্থাকেই সমর্থন করেছেন। তার কারণ জন্ম কর্ম ভেদে আহারের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে খাবার গ্রহণ করে থাকে। এইটি সঠিক সিদ্ধান্ত বলে তার মনে হয়েছে। মাংস খাওয়া অবশ্য অসভ্যতা, নিরামিষ ভোজন অবশ্যই পবিত্রতর। যার উদ্দেশ্য কেবল ধর্মজীবন তার পক্ষে নিরামিষ, আর যাকে খেটে খুঁটে এই সংসারের দিবারাত্রি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে জীবনতরী চালাতে হবে তাকে মাংস খেতে হবে বৈকি। লেখক বলতে চেয়েছেন যে যিনি পবিত্রতার বা ধর্ম করবেন, যা ধর্মজীবনই মুখ্য, তার পক্ষে নিরামিষ প্রয়োজন। কিন্তু যিনি এই জগৎ সংসারে সারাদিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে খেটে খুঁটে জীবনযাপন করে তাকে মাংস খেতেই হবে। যতদিন মনুষ্য সমাজে এই ভাব থাকবে বলবানের জয়, ততদিন মাংস খেতে হবে বা অন্য কোনো রকম মাংসের ন্যায় উপযোগী আহার আবিষ্কার করতে হবে। তিনি আবার বলতে চেয়েছেন যে যতদিন জোরজার মুলুক তার এই প্রবাদটি সমাজে বর্তমান থাকবে বা বলবানের জয় সবসময় হবে, ততদিন মাংস খেতেই হবে। যদি মাংস খেতে না পারো তাহলে মাংসের মতোই অন্য কিছু আবিষ্কার করতে হবে, নইলে বলবানের পদতলে দুর্বল পেশা যাবেন। রামকৃষ্ণ শ্যাম নিরামিষ খেয়ে ভালো আছেন বলে চলে না, জাতির
জাতি জাতির তুলনা করে দেখো। বলছে না হলে বলবানের নিচে, শক্তিশালীর নিচে বা উচ্চদের উন্নতদের তলায় দুর্বলেরা পিষে মরে যাবে। কে কি খেয়ে ভালো আছে সেটা দেখে লাভ নেই। কোন জাতি, কোন জাতির সঙ্গে জাতির তুলনা করতে হবে। তাহলে আমরা জানলাম যে আহার ও পানীয় প্রবন্ধে লেখক আহার ও পানীয় বা খাদ্যদ্রব্য সম্পর্কে বিবরণ দিয়েছে। সেই খাদ্য গ্রহণ করে শরীর ও মনকে কিভাবে সুস্থ রাখা যায় তার যুক্তিনিষ্ঠ একটি প্রবন্ধ বা বিশ্লেষণ করেছেন। শুদ্ধ আহার গ্রহণ করলে মন শুদ্ধ হয় এবং শরীরও সুস্থ থাকে। এই শাস্ত্র বাক্যটি আমরা আমাদের দেশে সকলেই মেনেছি। আহার বলতে শঙ্করাচার্য বলেছেন ইন্দ্রিয়লব্ধ বিষয় জ্ঞানকে, আর রামানুজাচার্য আহার বলতে ভোজ্য দ্রব্যকে অভিহিত করেছেন। একথা সকলে মেনে নিলেও কখনো কখনো অনেকেই বস্তুটাকে ভুলে আধারটাকে নিয়ে অস্থির হয়ে পড়ে। এই আহার গ্রহণের ক্ষেত্রে রামানুজাচার্য 3টি দোষ থেকে বাঁচতে বলেছেন, 3টি দোষকে এড়িয়ে চলতে বলেছেন। একটি হলো জাতি দোষ, দ্বিতীয়টি আশ্রয় দোষ, তৃতীয়টি নিমিত্ত দোষ। জাতি দোষ হলো ভোজ্য দ্রব্যের জাতিগত, যেমন পেঁয়াজ রসুন উত্তেজক, এটি খেলে মানুষকে উত্তেজিত করে তোলে, মনে অস্থিরতা আসে, সঠিক সময় সঠিক কাজ করা যায় না, বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়। আশ্রয় দোষ, এই আশ্রয় দোষ হলো যে ব্যক্তি বিশেষের স্পর্শ থেকে কোনো দুষ্ট ব্যক্তির খাবার খেলে দুষ্ট বুদ্ধি হবে, কিংবা কোনো সতের বা সৎ ব্যক্তির অন্ন খেলে সৎ বুদ্ধি হবে, এরকম এক ভাবনার সৃষ্টি হওয়া। নিমিত্ত দোষ বলতে বোঝানো হয়েছে খারাপ বা কীট পতঙ্গ পড়া কোনো খাবার খেলে মন অপবিত্র হবে। এই দোষগুলোর মধ্যে জাতি দোষ এবং নিমিত্ত দোষ থেকে বাঁচা যায় ঠিকই, কিন্তু আশ্রয় দোষ থেকে অতি সহজে বাঁচা যায় না। এই আশ্রয় দোষ থেকেই পরবর্তীকালে ভারতবর্ষের সংস্কৃতিতে অস্পৃশ্যতার ভাবধারা চলে আসে। আসলে অস্পৃশ্যতার ভাবধারাটি কেউ না বুঝে এক কিংভূতাকার অর্থাৎ নতুন কিছু নিয়ম নীতি কুসংস্কারে পরিণত করে। তখন লোকে লোকাচারকে ছেড়ে যদি কোনো লোকগুরু মহাপুরুষের কথা বিশ্বাস করে, তাহলে নিজেদেরকে এক নতুন পথে নিয়ে যেতে সক্ষম হবে। যেমন শ্রী চৈতন্যদেব একজন জগৎগুরু, তিনি কিন্তু এই সমস্ত আশ্রয় দোষ, জাতিগত দোষ বা নিমিত্ত দোষের কথা বলেননি, তিনি সকলের কথা বলে গেছেন। লেখক স্বামী বিবেকানন্দ এই খাবার প্রসঙ্গেই বলতে চেয়েছেন যে মনুষ্য সমাজে সবচেয়ে বেশি ক্ষতিকারক হলো নিমিত্ত দোষ। এটি বর্তমানে ভয়ানক অবস্থায় দাঁড়িয়েছে। বিশেষ করে ময়রার দোকানে, বাজারের খাবারে যে সমস্ত ময়লা আবর্জনা পচা বা অপরিষ্কার হয়ে তৈরি করা হয়, তার ফলে ঘরে ঘরে অজীর্ণ বা বদহজমের রোগ দেখা দিচ্ছে। প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হচ্ছে। তার প্রধান কারণই হচ্ছে বেশি করে লুচি কচুরি খাওয়া, এক কথায় ভাজা পোড়া জাতীয় বাইরের অপরিষ্কার কদর্য ভরা খাবার খাওয়া।
এই খাবার খাওয়ার প্রাচীন নিয়ম নীতিতেও প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত একটি বিবাদ চলছে। সেই বিবাদটি হলো আমিষ এবং নিরামিষের। আমিষেরা সবসময় মাংসাহারী হয়ে থাকে, তারা তাদের শক্তি সামর্থ্যকে ধরে রাখার জন্য জীব হত্যা করে থাকে। অন্যদিকে নিরামিষাশীরা জীব হত্যা পাপ বলে বিবেচনা করে, তারা নিরামিষ ভোজন করে থাকে। এই কারণে মনুও বলেছেন যে শ্রাদ্ধের দিনে যে সকল নিমন্ত্রিত আসে তারা মাংস না খেলে পশু জন্ম হয়। তিনি পশুকে হত্যা করার কথা পরোক্ষভাবে বলছেন। তারই বিপরীতে বৌদ্ধ জৈনরা বা বৈষ্ণবেরা হত্যাকে বা পশু হত্যাকে মেনে নিতে পারছেন না। সেই ভাবাদর্শে দীক্ষিত হয়ে বৌদ্ধ সম্রাট অশোক সুপারিশ করেছিলেন, যে যজ্ঞ করবে বা নিমন্ত্রণ করে মাংস খাবে তাকে সাজা দিবে। তবে এই আধুনিক কালে বৈষ্ণবেরা একটু বিপদে পড়েছে, কারণ তারা যে দেবতাকে আরাধনা করেন তারাই মদ মাংস খাচ্ছেন। রামায়ণ মহাভারতে তার প্রমাণ রয়েছে। সীতা দেবী গঙ্গাকে ভাত মাংস মদ উৎসর্গ করেছেন, কিন্তু পাশ্চাত্য দেশে বা ইউরোপীয় দেশগুলোর দিকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে মাংস খেলে নিরামিষাশীরা বলে থাকেন রোগ হয়, তাহলে ইংরেজ আমেরিকানরা মাংসাহারী হয়ে রোগে এতদিন নিঃশেষ হয়ে যেত। মাংসাহারী বা আমিষ এবং নিরামিষাশীর মধ্যে এক অমীমাংসিত বিরোধ চলতে থাকে। সেই বিরোধের মধ্যে দিয়ে লেখক স্বামী বিবেকানন্দ একটি সিদ্ধান্তে উপস্থিত হন যে যারা ধর্ম করবেন, ধার্মিক ধর্মই প্রধান মুখ্য, তাদের পক্ষে নিরামিষ অত্যন্ত জরুরি। কিন্তু যারা পরিশ্রম করবেন, এই সংসারে প্রতিদিন প্রতিদ্বন্দ্বিতা করে যাদের জীবনযাপন, তাদেরকে অবশ্যই মাংস আহার করতে হবে। যদি মাংস আহার না করে তার বিকল্প একটা কিছু খেতে হবে। এক কথায় তিনি বলতে চেয়েছেন, এই পৃথিবীতে যতদিন বলবানের বা শক্তির প্রাধান্য থাকবে ততদিন তাদের মাংস খেতে হবে, না হলে এই বলবান বা উচ্চ শক্তিশালী মানুষের পদতলে সবাইকে পিষে যেতে হবে। কে কি খেলো সেটা তুলনা করলে চলবে না, কোন জাতি কতটা উন্নত হয়েছে সে বিষয়ে জাতির সঙ্গে জাতির তুলনা করতে হবে। এই পর্যন্তই থাকলো আজকে। পরবর্তী অংশটি পরবর্তী ভিডিওতে দেব। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।